আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতে ইসলামী আজকের মূল ভিডিওটা মূলত তাদেরকে নিয়েই যারা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায় নাই। মূলত তারা এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য, তারা বাংলাদেশের একটা অপশক্তি, পাকিস্তানি অপশক্তি। তাদের এই দেশে না রাজনীতি তো পরের কথা, ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব পাওয়ার তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত, কারণ তারা এই দেশে স্বাধীনতা চায় নাই। এখন আপনি হয়তো আজকে আমার এই কথা শোনার পরে মনে করবেন যে আমি এতদিন আমি তো নিজেই বলতাম, হ্যাঁ আমি বলতাম তো, আমার তো ওই সময় জন্ম হয়নি। আমার জন্ম হইলে আমি দুই পাকিস্তানকে এক রাখতেই চাইতাম, যদি না পারতাম আমি ওই পাকিস্তানে পশ্চিম পাকিস্তানে চলে যেতাম। আপনি পশ্চিম পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করলেন, পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে গেল, আপনি আবার পূর্ব পাকিস্তানে থাকার জন্য আপনার এত খায়েশ কেন? আবার পূর্ব পাকিস্তানে আপনি রাজনীতি করবেন, সেই দলেই রাজনীতি করবেন, এত ঘাটতারামো কেন? আপনাদের এই ঘাটতারামোর কারণে আজকের এই বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয়, খুন হয়, ধর্ষিত হয়, ধর্ম পালনের সমস্যা হয়, ইসলাম পালনের সমস্যা হয়, এই দেশের দাড়ি টুপি রাখতে সমস্যা হয়। কিভাবে খুব মনোযোগ দিয়ে শুনেন, কথা টুইস্ট করা যাবে না আর উল্টাপাল্টা বোঝাও যাবে না, যেটা বলছে সেটা বুঝতে হবে। জামাতে ইসলামী এই ৭১ সালের যে অবস্থান ছিল, আমি তাদের সেই অবস্থানকে সমর্থন করি, আগেও করি, এখনও করি, সারা জীবনই করব। কারণ দুই পাকিস্তানকে ভাঙার কারণে ভারত আজকে এই বাংলাদেশের উপরে এই ধরনের নির্যাতন এগুলো করার সুযোগ পেয়েছে। সে পর্যন্ত ৭১-এর ১৬ই ডিসেম্বর ফুল স্টপ, শেষ। আপনি এসে তারপরে শুরু করলেন রাজনীতি করার সুযোগ দেওয়া হইল। দেওয়ার পরে আপনি ৯১ সালে খালেদা জিয়াকে সমর্থন দিলেন, সরকার গঠন হইল। ৯১ থেকে খালেদা জিয়া ৯৬ পর্যন্ত কি দোষ করেছিল যে আপনি ৯৬ সালে শেখ হাসিনার পক্ষে যায় খালেদাকে হটানোর জন্য জীবন মরণ দিয়ে যুদ্ধ করলেন? কি করেছিল খালেদা জিয়া আপনার সাথে? এই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। বিএনপি দুর্নীতি করেছিল, দুর্নীতি আজকে করে নাকি, কালকে করবে নাকি, এই বিএনপি আবার আসলে আবার করবে। আওয়ামী লীগ কী করেছে গত ১৫ বছরে দেখেন না চোখে? কেউ কেউ বলে থাকে ওই মেট্রো রেলে উঠলে নাকি দুইটা শব্দ তাদের খুব লাগে, যে মুনাফেকের জাতি না কি যেন বলে, বেইমানের জাত, এটা মনে হয়। আরে তোর বাপের টাকা দিয়ে এই বানাই দিয়ে গেছিস, তোরা যেই টাকা দিয়ে মেট্রো রেল বানাইছিস এরকম টাকা দিয়ে মেট্রো রেল এরকম পুরো ঢাকা শহর ছেয়ে ফেলা যায়। ৩ পদ্মা সেতুর টাকায় ১ পদ্মা সেতু বানাইছিস। তোদের মেট্রো রেল আর পদ্মা সেতুতে উঠলে মনে হওয়ার কথা টাকাগুলো নিয়ে গেছিস, ওই টাকাগুলো ফেরত দেওয়ার কথা মনে হওয়া দরকার। বেইমানের জাত, মানে তোর বাপের টাকা দিয়ে করছিস না? তো এই দেশে যারা ওই সময় রাজনীতি করেছে, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই দুর্নীতি করেছে। তা আপনি ৯১ থেকে ৯৬-তে আপনি জানেন না শেখ হাসিনাকে বাংলাদেশে ইন্ডিয়া পাঠিয়েছে কেন? ৯১-তেই তো ইন্ডিয়া তাকে বসাতে চেয়েছিল, পারে নাই, ৯৬-তে বসাবে। আপনার এইটুক দূরদর্শিতা নিচে চুল গজায় নেয় আপনার, যে আপনি বুঝেন না যে হাসিনাকে দিয়ে তারপরে এই দেশটাকে ভারত নিয়ন্ত্রণ করবে। হাসিনার পক্ষ যায় করলেন, ২ দিন পরে আবার ভাতার পাল্টাইলেন, ওই ভাতার আর ভাল লাগে না, ভাতার পাল্টায় আবার ফের খালেদা জিয়ার কাছে আসলেন, এসে তারপরে পায়ে টায়ে ধইরা তারপরে জোট করলেন, করে আবার ক্ষমতায় বসলেন। ক্ষমতায় বসার পরে এরপরে দেশ চালাইলেন। দেশ চালানোর সময় যা যা হয়েছে, যেভাবে চলেছে, সেখানে তো আপনার বুঝার আমার মনে হয় না যে কোনো সমস্যা হয়েছে যে খালেদা জিয়া কি চায়, খালেদা জিয়া কি আসলে ভারতের লোক না কিসের লোক। যদি সমস্যা হতো তাহলে ওই সময় চলে আসতেন,
সরেন নাই তো, তাদের সাথেই ছিলেন। আসলো 2024, মাঝখানের পুরোটা সময় বাদ দিলাম বিরোধী দলে। 24 আসার পরে আগস্টে হাসিনারে সরাইলেন। সরানোর পরপর বিএনপি আবার খারাপ হয়ে গেল। কারণ কি? বিএনপি তারেক রহমান ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গিয়েছে। বিএনপির চোর মানে যদি ধরা যায় 80%ই চোর, মানে এটা করার পর দেশের মানুষই ভাই 90% 99% চোর আমার দেশের, ইনক্লুডিং মি। আমি বাদ দিলাম না, 99% চোর এই দেশে, হয়তো 2-1% ভালো থাকতে পারে। তো বিএনপি চুরি করেছে, ওটা বাদ। বিএনপি আওয়ামী লীগ এই ইন্ডিয়ার সাথে কিছু করেছিল নাকি? খালেদা জিয়া তারেক রহমান বিক্রি হয়ে গিয়েছিল, 5 তারিখে বিক্রি হয়েছিল। তো 5 তারিখের পরে বিএনপি খারাপ হয়ে গেল কেন হঠাৎ আপনার কাছে? আপনার বাল গজায় নাই যে এই আপনি যদি বিএনপির সাথে দ্বন্দ্ব করেন তাইলে ইন্ডিয়া আবার এখানে ঢুকবে? আচ্ছা, আপনি বললেন যে আপনি কি সবাই মাফ করে দিয়েছেন আপনি আওয়ামী লীগকে। চাচার সমস্যা কি? ভিডিও টিডিও আছে নাকি রয়ের কাছে? টাকা পয়সা লেনদেনের কোনো কিছু আছে? সমস্যাটা কোথায়? আপনি এসে বললেন মাফ করে দিলাম, তো আপনার কথা হওয়ার কথা না। আরে ভাই, গত 15 বছর এই দেশটা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছিল। আপনি সেই দেশের স্বাধীন হবার পরে আপনি তাদেরকে মাফ করে দিয়া তারপরে তাদেরকে নিয়ে থাকতে চান। কারণ কি? সমস্যাটা কি? এটা তো বলা দরকার মানুষের কাছে। এর কোন কারণে, কি স্বার্থ দেখে বা কোন যুক্তিতে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি? বিএনপি শুরু করলো, জামাত টানছে, আমাদেরও তো তাহলে সবাই টানা দরকার। টানাটানি আওয়ামী লীগরে কে কত নিতে পারে, এদের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হয়ে গেল আওয়ামী লীগ। 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত বলেন, এই দেশে নিজেরে নিয়ে যদি এখন কথা বলতে চাই তাহলে মনে হবে আমি বোধহয় নিজেরে মানে বলতেও লজ্জা লাগে। আমি পিনাকি আর কনক সারোয়ার 2-4 জন আরও আছেন, এদের বাইরে আর কারোর তো আমি দেখি না যারা কিনা ইন্ডিয়ার ব্যাপারে একদম জিরো টলারেন্স নিয়ে তারপরে কোনো কথা বলছে বা কোনো কাজ করছে, কাউরে দেখি না। তো আপনি এদের কাছে নির্যাতিত হইলেন, এতটা দিন ধরে নির্যাতিত হইলেন, এদের ব্যাপারে আপনার কোনো সমস্যা নেই, কোনো অভিযোগ নাই। আমরা ফাইন্ড আউট করে দিলাম যে এই যে এই ব্যক্তি এই প্রতিষ্ঠানগুলো ইন্ডিয়ার ওয়ার করেছে, পক্ষে কাজ করেছে। আপনিও তাদেরকে নিয়ে বসায় স্টেজে বসায় তারপরে বক্তব্য শোনাবেন। পিছনে দেখি ওই যে শফিকুল ইসলাম মাসুদ চোখ বন্ধ করে মনে হয় বিশাল ধ্যানে আছে, মানে ওর বাপ ওই সন্তোষ শর্মা বক্তব্য দেয়, ওর বাপের বক্তব্য শোনা মধুর মানে স্টেজে দাঁড়ায় রয়েছে, পিছনে বডিগার্ডের মতো, সোহরাওয়ার্দীর বডিগার্ড শেখ মুজিবের মতো ওইভাবে দাঁড়ায় আছে। এটা এই জন্য এই 15 বছর এই জন্য মানুষ জীবন দিয়েছে। আপনার এই প্রোগ্রামটা যারা অর্গানাইজ করেছেন তাদেরকে, সেই জামাতের নেতা যারা সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়েছেন, সে ব্যক্তিগুলোকে একটু বলি যে মনে করেন আপনারা অলমোস্ট সবাই জেলে গিয়েছেন আমি যতটুকু জানি। জেলে যাওয়ার পরে আপনার স্ত্রী বা মেয়েকে পুলিশ আপনাকে ক্রস ফায়ার দিবে এটা মনে করে তারপরে ধর্ষণ করেছে, ধর্ষণ করে পেটে বাচ্চাও দিয়ে দিয়েছে। অ্যাবর্শন তো আর করাইতে পারে না লজ্জায় শরমে। আপনাদের ঘরে যদি এরকম একটা বাচ্চা টাচ্চা যদি থাকে, মনে করেন থাকে, কেমন লাগবে? আসতে কিনা ওইটাও তো আল্লাহই জানে। থাকতে পারে না? কেন বললাম জানেন কথাটা? আলেপের কথা মনে আছে? আমার এই চ্যানেলে একটু পিছনে যায় ভিডিওগুলো দেখেন। এই পুলিশ অফিসার এক ব্যক্তিকে ধরে তার স্ত্রীকে তার স্বামীর ক্রস ফায়ারের ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে রোজার মাসে তারপরে ধর্ষণ করেছে। দেখেছেন আমার এই চ্যানেলে ভিডিওটা? এরকম 16 জন আমাদের বাংলা এডিশন অফিসে গিয়েছিল। তো বাংলা এডিশনের কাছে যারা গিয়েছে ওরা তথ্য দিতে চায়, নাম টাম বলার
পারমিশন দিচ্ছেন। তো বললাম নাম টাম কিছু যদি না বলি, কোনো পুলিশের নাম বলতে দেবেন না, ওরা লজ্জায় কারণে বলতে চায় না। তো এখন ওই ব্যক্তি শুধু আমাদের কাছে বক্তব্য দিয়েছিল, কারণ ওর স্ত্রী মারা গিয়েছে। এগুলো নিয়েই দ্বন্দ্ব, সাংসারিক দ্বন্দ্ব, তারপরে আবার উনি গর্ভবতী ছিল, এইসব সমস্যা মিলে হঠাৎ করে মারা গিয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে এটা নিয়ে খুব খারাপ পরিস্থিতি চলছিল, মারা গিয়েছে। সে লোকের কথা শোনেন নাই? ওই লোকের স্ত্রীকে এইভাবে জোর করে ধর্ষণ করেছে। আমরা তো জানি না আরও কত মানুষের স্ত্রীকে এইভাবে ধর্ষণ করেছে যারা আমাদের কাছ পর্যন্ত পৌঁছাইতে পারেনি। আপনি মাফ করে দেওয়ার কে? তাদের কাছে জিজ্ঞেস করেছেন? ভারত গেল 15 বছরে যা করেছে সেটার শাস্তি হতে হবে, শুধু শাস্তি না, সারা জীবনের জন্য তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আপনি 2 দিনের মাথায় মাফ করে দেন। খিলগাঁয়ের জনির কথা মনে আছে? বুকে গুলি কয়টা? 19 গুলি নিয়ে তারপরে মরতে হয়েছিল, ছোট বাচ্চা। তবে বাচ্চার কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন যে ওর বাপের এই হত্যাকাণ্ডকে সে মাফ করেছে কিনা? সারা দেশে সেই 5ই মে থেকে শুরু করে বিভিন্ন সময় এই দেশে গণহত্যা চালিয়েছে। ঠিক যখন আপনি কথাটা বলছিলেন তার 1 মাস আগে, 15 দিন আগে একটা গণহত্যা চালিয়েছে। আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি। নিশ্চয়ই চাচা মিয়া ভিডিও টিডিও কোনো মমতাজ কারোর সাথে মনে হয় আকাম কুকামের কোনো ভিডিও আপনার আছে আওয়ামী লীগের কাছে বা রয়ের কাছে, এই জন্য আপনি বক্তব্য দিতে বাধ্য হয়েছেন। ওইটা আপনার বক্তব্য হওয়ার কথা না। আমি একজন মানুষ হিসাবে, সুস্থ মস্তিষ্কের একটা মানুষ হিসাবে এটা আমি মনে করি না। হয় আমি পাগল হয়ে গিয়েছি, নাইলে আপনার কোনো ভিডিও টিডিও কিছু একটা আছে, নাইলে আপনি মাফ করতে পারেন না। আপনাদের অনেকের খারাপ লাগতে পারে ভাই, এই দেশের এই জামাত ইসলামের কারণে আমি সরাসরি বলি, ধরেন আমি কয়েকদিন আগে ওই যে বিরিয়ানি আলম সাহেব বলেছিলেন, তার সাথে আমার ওয়াশিংটনে আমরা মুশফিক ভাই এরা কয়েকজন ছিলাম একটা প্রেস ব্রিফিংয়ে এখানে। তো আমার জিজ্ঞেস করছিল যে আপনি নির্বাচন হলে কারে ভোট দেন? বলে নির্বাচন হলে জামাত ইসলামরে ভোট দেবো। এখনও এটা প্রকাশ্যে, মানে এটা আমি যেটা বলি আমি সবার সাথে কথা ওইভাবেই বলি। বলছি জামাত ইসলামে দেবো। বলছে কেন জামাত ইসলামে কেন দেবেন? বললাম জামাত ইসলাম বিএনপি দুইটা আমার কাছে সমান্তরাল, কিন্তু যেহেতু ওরা ইসলামটাকে একটু প্রিফার করে তো আমি এই কারণে জামাত ইসলামকেই ভোটটা দিব, বাট আমি বিএনপিকেও পছন্দ করি। এখনও বলছি এই এক কারণে জামাত ইসলামের প্রতি মানুষের যে দুর্বলতা, এইটার কারণে বিএনপির চাইতে আপনারা অনেকেই হয়তো জামাত ইসলামের, অনেকে আমার তো মানুষ জামাত ইসলামই মনে করে, তো কালকে হয়তো মনে করছে আরে ইলিয়াস এই কী সমস্যা, কি ইলিয়াস তো এই জামাতও করেনি, তাহলে আসলে করে কোন দল? এখন আমি জামাত করি না, কিন্তু বিএনপির লোকজন কিন্তু আমার জামাত বানায়। এই যে জামাত বলা হয় এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে ওই যে ধর্মীয় কথাবার্তা বলি। যখন অফিসে জব করতাম ইটিভিতে, রোজা রাখতাম, রোজা রাখাই তো আবার মাঝে মধ্যে ধরেন শুক্রবারে নামাজ টামাজ পড়ার জন্য সময় চাইতাম অফিসে। এই তো জঙ্গি, তো মানে শিবিরের লোক। আবার ওই হরতালের সময় শিবিরের ওই ফুটেজ যেগুলো আমি তাড়াতাড়ি পাইতাম আর কি, আমার কাছে এই তথ্য আমি সোর্স মেনটেন করতাম। মনে করেন ওর সাথে ও এত ফুটেজ পায় কেমনে, কোথায় ভাঙচুর হয় এটাও জানে কেমনে। এইটাও আর একটা কারণ। আমি একা না, আপনি বিএনপির সাথে বলবেন যে আমি বিএনপি করি বলে এই বা মানে বিএনপির কিছু দেখি না এটা বলে আপনি পাওয়ার সুযোগ নাই। কারণ বিএনপির সাথে আপনার অনেকগুলো জায়গায় পার্থক্য আছে, যেই পার্থক্যটা আপনাকে মেনটেন করতে হবে। যে পার্থক্যগুলো কি? আবরার ফাহাদ বলেছিল সে শিবির করে, আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে শিবির সন্দেহে, জানেন না? আমি বেতন পেয়েছি 23,000 টাকা বেতন পাই মাত্র, তখন বেতনের পুরো টাকাটা নিয়ে তারপরে যে কোনো জামাত ইসলামের কোনো একটা জায়গায় দিয়ে এসছি। এটা একটা রসিদ ছিল, সেই রসিদটা আমার ডয়ারে ছিল, 23,000 টাকার একটা রসিদ। 23,800 টাকা বেতন পাইতাম তখন, 800 রেখে দিয়েছিলাম, 23,000 টাকার রসিদটা দিয়েছিলাম। তো আমি যেহেতু ঢাকা শহরে আমার যেহেতু মানে নিজের বাবার বাড়িটাই আছে, আমার যেহেতু মানে ভাড়া দিতে হয় না, আমি অফিসে অন্যদের চাইতে একটু রিল্যাক্স থাকতাম,
কোনো বাজার টাজার কোনো কিছু, আমার কোনো ঝামেলা ছিল না। তো আমি ওই টাকাটা দিয়েছিলাম। তো আমি ইটিভি থেকে আমাকে যখন এই চেয়ারম্যান যখন জেলখানায় গেল, তখন আমার ড্রয়ার তো আমি কোনো জিনিসপত্র কিছু নিয়ে আসার সুযোগ পাইনি, আমি আর অফিসে যাইনি। আমার ওইখানেই খুঁজে এগুলো পেয়েছিল। ওই রসিদটা নিয়ে ডিবির মনিরের কাছে দিয়ে এসেছিল আমাদের 21 টেলিভিশনের অখিল পোদ্দার। আমার অনেক ঝামেলা হয়েছে ভাই, শুধুমাত্র এই জামাতের পক্ষে কথা বলা কিংবা জামাতের মতো করে কথা বলার কারণে। এই দায় আপনাদেরকে নিতে হবে। আবরার ফাহাদ মারা গিয়েছে, এই দায় আপনাকে নিতে হবে। আপনি ইসলাম নিয়ে রাজনীতি করেন, এই জন্য আপনার নামে যাদেরকে ফজরের নামাজ পড়তে যাওয়ার কারণে জঙ্গি বানিয়ে শিবির ট্যাগ দিয়ে তারপরে ফাঁসি দেওয়া হয়েছে, ক্রসফায়ার দেওয়া হয়েছে, যাদের স্ত্রীদেরকে ধর্ষণ করা হয়েছে, এর সব দায় জামাত ইসলামকে নিতে হবে। এই জন্য আপনার দায় অনেক বেশি বিএনপির চাইতে। বিএনপি তো ভাই খালি খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া পরিবার বাদ দিলে বিএনপির 90% মানুষের সাথে আওয়ামী লীগের কোনো পার্থক্য নাই। আপনি যদি নাকি এই ভারতের ইস্যুটার সামনে নিয়ে এসে যদি বলেন, ভাই বিএনপির বহু মানুষ আছে। এই যে সালাউদ্দিন দেখেন না, সালাউদ্দিন ইন্ডিয়াতে ধরে নিয়ে গিয়েছিল, আমরা জানি, ধরে নিয়ে যে তাকে গুম করেছিল, ওই গুম হয় নাই, ওই বাংলাদেশের মানুষের গুম করছিল। ইন্ডিয়াতে বসে সে আমাদের সাথে ফোনে কথা বলে, আমার সাথে অনেকবার কথা হয়েছে, ইন্ডিয়াতে বসে থেকে কথা বলে, আমার সাথে অনেক ইনস্ট্রাকশন দিত, ভাই এরকম করো, এরকম এই সেই। আমি খুব অবাক হইতাম যে ইন্ডিয়াতে বসে সে কথা বলে, তারে কিছু বলে না। তখন কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করতাম যে সমস্যা, এরা আসলে ইন্ডিয়া নিয়ে গিয়েছে ভাব ধরানোর জন্য, সে আসলে রয়েরই লোক, ওইখানে নিয়ে তাকে ট্রেন আপ করা হচ্ছে বিএনপিকে, যাতে সে দেশে গিয়ে তারপরে সার্ভিসটা দিতে পারে। সেই সার্ভিস এখন এসালাম টেসালাম এদের সবাইকে বাঁচায় সালাউদ্দিন সাহেব দিচ্ছেন। তো বিএনপিরে যদি আপনি তারেক রহমান, খালেদা অর্থাৎ জিয়া পরিবারের বাদ দেন, আমি জানি না ভাই কয়জন খুঁজে পাবেন সেখানে ইন্ডিয়ান লোক। মির্জা ফখরুল এই দলের দ্বিতীয় পার্সন, তার মতো লোক ভারতীয় এজেন্ট। এরপরে আর কে কোথায় আছে আমরা জানি না, এটা নিয়ে আজকে কথা বলছি না, যেহেতু আজকে ওইটা বাদ। তো মানুষের প্রত্যাশা জামাত ইসলামের উপরে অনেক বেশি, বিশেষ করে ভারতের ক্ষেত্রে, কারণ ভারতের সাথে আপনারা 71-এ হেরেছেন। এই গত কয়েক বছরে আপনাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে। 15 বছর আপনাদের যেসব শিবিরের ছেলেপেলে আছে, জামাতের লোকজন আছে, তাদেরকে প্রচণ্ড কষ্ট নির্যাতন সহ্য করতে হয়েছে। এই কষ্ট আপনাদের উপরের এই তাহের ঠাকুরের মতো, এই তাহের মিয়ার মতো এরকম 2-4 জন রয়ের এজেন্টকে নিয়ে আপনি এই পুরো দেশের সব মানুষকে বিপদে ফেলতে পারেন না। জামাতে ইসলামকে নিয়ে অনেক কিছু বলার মতো সুযোগ ছিল, কিচ্ছু বলি নাই। আপনি জানেন এটিএম আজহার এখনো পর্যন্ত জেলখানায় আছে। বাংলাদেশের মানুষকে বিষয়টা বলি, কেন আছে জেলে জানেন? জেলে আছে জামাত ইসলামের কয়েকজন নেতার কারণে। তারা ইচ্ছা করে তাকে জেলখানায় রেখেছে, তারা চায় না সে ছাড়া পাক। 5 তারিখের পর থেকে এখনো পর্যন্ত জামাত ইসলামের অনেক নেতার বাড়িতে আওয়ামী লীগের লোকজনকে লুকিয়ে রাখা হয়েছে। শিবিরের ছেলে পেলে যায় কিছু কিছু জায়গা থেকে তুলে জোর করে তারপর জামাতের সাথে যুদ্ধ করে তাদেরকে বের করেছে। জামাত ইসলামের সাথে শিবিরের একদম খুব স্পষ্ট কিছু দ্বন্দ্ব, তারা সেই বিষয়গুলো বাইরে আসতে দেয় নাই, কিন্তু সেই দ্বন্দ্বগুলো এখন প্রকাশ পাচ্ছে। জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে যারা এই দলের সমর্থক কর্মী যারা যেখানে আছেন, আপনারা যদি মনে করেন ভাই সন্তোষ শর্মার মতো লোককে এরকম একটা জায়গায় জায়গা দিয়ে জামায়াতে ইসলাম ভালো কাজ করেছে এবং আপনারা সেটাকে সমর্থন দেবেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আজকের পর থেকে জামায়াতে ইসলামকে কোনো জায়গায় কোনোভাবে ছাড় দিয়ে ইলিয়াস হোসাইন কথা বলবে না। আপনাদের সম্মান থাকলো কি না থাকলো যায়ও না আসেও না, কারণ এই জামায়াতে ইসলাম আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই। ওরা ভারতীয় চর, তোমরা পাকিস্তানি চর। আমরা পাকিস্তানের সাথে প্রচণ্ড ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু তুমি পাকিস্তানের হয়ে এই দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে তারপরে এই দেশে এসে রাজনীতি করবা, রাজনীতি করতে এসে যখন যার দিকে মনে চায় তার পক্ষ হয়ে কাজ করবা, আর তোমারে আমরা কোলে তুলা তুলা নাচবো, এটা মনে করার কোনো কারণ নাই। এই কারণেই আজকের ভিডিওতে সব শেষ যেটা বলতে চাই,
তোমাদের এই গত 15 বছরে তোমার দলের ভেতরে যত মানুষজন নির্যাতন সহ্য করেছে তাদের কাছে পারমিশন নিয়ে তারপরে সন্তোষ শর্মাকে কালকে স্টেজে উঠিয়েছিল কিনা, এটার পরিষ্কার জবাব তোমাদের ফেসবুক, ওয়েবসাইট, টেলিভিশন, প্রেস রিলিজ এসবের মাধ্যমে আমরা জানতে চাই। আল্লাহ হাফেজ।